হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং টেলিস্কোপ। আজ আমি আপনাদের সাথে এমন একটা ট্রু ক্রাইম কেস শেয়ার করতে চলেছি যেটা শোনার পর হয়তো আপনারাও কয়েক রাত ঠিকঠাকভাবে ঘুমাতেই পারবেন না। আজকের এই কেসটা যখন আমি আপনাদের সাথে শেয়ার করব তখন বেশি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব না, কারণ আমি চাই এই কেসটা আপনারা মনোযোগ সহকারে পুরো ঘটনাটা অনুভব করুন। আর একটা ইম্পর্টেন্ট ওয়ার্নিং, এই ভিডিওটা সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। যাদের বয়স 18 বছরের কম অথবা ডিস্টার্বিং ট্রু ক্রাইম কন্টেন্ট সেন্সিটিভ লাগে তাহলে এই ভিডিওটি এড়িয়ে যেতে পারেন। শুরু হচ্ছে আজকের এই জাপানের হাড় কাঁপানো কেসটি। 1962 টোকিওর কাছাকাছি এক রিলেটিভলি ওয়েলথি পরিবারে জন্ম হয় তোসুতোমু মিয়াজাকি। তার পরিবার সাধারণ ছিল না, তাদের একটি নিউজ পেপার প্রিন্টিং বিজনেস ছিল। কিন্তু মিয়াজাকির জন্মের পর থেকেই একটা বিষয় সবাইকে অস্বস্তিতে ফেলেছিল। তোসুতোমু জন্মেছিলেন একটা হাতের ডিফর্মিটি নিয়ে, অর্থাৎ তার কবজি এবং আঙুলের গঠন ঠিকঠাক ছিল না। অনেক রিপোর্ট অনুযায়ী সে নিজের হাত দেখেই লজ্জা পেত। স্কুলে যখন অন্য বাচ্চারা খেলাধুলা করত তখন তোসুতোমু মিয়াজাকি একা একা বসে থাকতো ক্লাসরুমের একদম কোণে। ক্লাসের সহপাঠীরা তাকে নিয়ে খুবই মজা ঠাট্টা করত। আর এই জিনিসগুলোই ধীরে ধীরে মিয়াজাকির মধ্যে তৈরি করে চরম আত্মবিশ্বাসহীনতা, সমাজ ও মানুষ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, সমাজের প্রতি ভেতরে রাগ এবং ক্ষোভ এবং গভীরভাবে নিঃসঙ্গতা। আর এই জিনিসটাই তার চাইল্ডহুডের ওপর একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ফেলে। বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে বাস্তব পৃথিবী থেকে দূরে সরে যেতে শুরু করলো তোসুতোমু। সে সময় কাটাতে শুরু করলো নিজের বেডরুমে। নানা রকমের মাঙ্গা মানে জাপানিজ কমিক্স, অ্যানিমি, হরর ফিল্মস, ভায়োলেন্ট ফ্যান্টাসি মিডিয়া, পর্নোগ্রাফি, ভিএচএস টেপ এসব দেখেই তার দিন কাটতে শুরু হলো এবং তার বেডরুমটা ধীরে ধীরে পরিণত হচ্ছিল একটা আইসোলেটেড জোনে। আর এসবই ধীরে ধীরে তার মাথার ভেতরে গভীরভাবে প্রভাব ফেলতে শুরু করে। সে ঘন্টার পর ঘন্টা হরর মুভিজ দেখতে থাকে, ভায়োলেন্ট স্ক্রিন রিপ্লে করতো, একা একা সময় কাটাতো আর রাতের অন্ধকারে নিজের একটা কল্পনা জগৎ তৈরি করেছিল। তার ফ্যামিলি নোটিস করতে শুরু করে মিয়াজাকি ধীরে ধীরে সোশ্যালি ডিসকানেক্টেড হয়ে যেতে শুরু করেছে। মিয়াজাকির সাথে পরিবারের সম্পর্ক খুব একটা স্ট্রং ছিল না, বিশেষ করে মিয়াজাকির ফাদার ছিল খুবই স্ট্রিক্ট, তাই ইমোশনাল বন্ডিং খুবই কমই ছিল। মিয়াজাকি ওই সময় এত প্রন ভিডিও দেখতে শুরু করে ধীরে ধীরে তোসুতোমু মিয়াজাকি প্রন অ্যাডিক্টেড হয়ে যায়। আর এসবই ধীরে ধীরে তার পড়াশোনার ওপর গভীরভাবে প্রভাব ফেলতে শুরু করে। একেই তো ক্লাসে সবাই ওর হাত নিয়ে মজা করত, তার উপর মিয়াজাকি দিনের পর দিন খুবই খারাপ রেজাল্ট করছিল। আর এই কারণেই তোসুতোমু মিয়াজাকির একাডেমিক সাকসেস আসেনি, কেরিয়ার স্টেবল হয়নি আর সোশ্যাল লাইফ ভেঙে পড়ে। বাড়ির লোকও ধীরে ধীরে বলতে শুরু করে মিয়াজাকির দ্বারা কিছুই হবে না। যেহেতু মিয়াজাকির বাবার অনেক বড় বিজনেস ছিল তাই মিয়াজাকির ব্যাপারে সে বেশি গুরুত্ব দিত না। ধীরে ধীরে মিয়াজাকি সাধারণ জীবন থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। দিনের পর দিন সে একা থাকতো, ঘরের দরজা বন্ধ করে নানা রকমের ভিএইচএস টেপ, ডার্ক ফ্যান্টাসিজ, অ্যানিমি এবং পর্নোগ্রাফি এইসব দেখেই দিন কাটাতে শুরু করে। কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি এই নিঃসঙ্গ চুপচাপ মানুষটাই কয়েক বছরের মধ্যেই জাপানের ইতিহাসে সবচেয়ে বড় একজন সিরিয়াল কিলার হতে চলেছে। 1980-র শেষ দশক, জাপান তখন টেকনোলজি, অ্যানিমি আর পপ কালচারের নতুন যুগে প্রবেশ করেছে। কিন্তু টোকিওর এক ছোট্ট রুমের ভেতরে ধীরে ধীরে তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর অবসেশন। বাস্তব পৃথিবীতে মিয়াজাকি ছিল পুরোপুরি নিঃসঙ্গ। দিনের পর দিন ঘরের ভেতরে লক থাকতো সে, সিআরটি টেলিভিশন চলতো সারা রাত। তার অবসেশন শুধুমাত্র অ্যানিমে বা পর্নোগ্রাফিতে সীমাবদ্ধ ছিল একেবারেই না। সে দেখতো নানা রকমের হরর স্ল্যাশার মুভিজ, ভায়োলেন্ট সিনেমা, ডিস্টার্বিং পর্নোগ্রাফি আর গর কন্টেন্ট। 1988 হঠাৎ করে ছোট ছোট মেয়েরা নিখোঁজ হতে শুরু করে। প্রথমে কেউ কোনো কানেকশন বুঝতে পারেনি। 1988 আগস্ট মাস, ফার্স্ট ভিকটিম মারি কোন্নো। 4 বছরের ছোট্ট মানি প্রতিদিনের মতোই সেদিনও বাইরে খেলছিল। সাধারণ একটা বিকেল, কিন্তু সেই দিন তার জীবনের শেষ দিন হয়ে দাঁড়ায়। মিয়াজাকি তাকে গাড়িতে ওঠার জন্য প্রলুব্ধ করেন। সে শিশুদের সঙ্গে ভদ্রভাবে খুবই শান্ত স্বরে কথা বলতো, ফ্রেন্ডলি আচরণ করত। কেউ বুঝতেই পারতো না তার মাথার ভেতরে কি চলছিল। আর সেদিনের পর মারি কখনোই বাড়ি ফেরেনি। কয়েকদিন পর মারির মৃতদেহ পাওয়া যায়। জাপান প্রথমবারের মতো বুঝতে শুরু করে এটা কোনো সাধারণ কিডন্যাপিং না। পরে ইনভেস্টিগেটররা জানতে পারে মিয়াজাকি মারিকে নিজের গাড়িতে তুলে একটা নির্জন এলাকায় নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে শিশুটিকে করে নির্যাতন করে এবং পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। এবং এখানেই শেষ নয়, তোসুতোমু মিয়াজাকি ভিকটিমদের অ্যাবিউজ করার সময় এবং পরে তাদের শরীরের প্রত্যেকটা ফটোগ্রাফ তুলতো। আর এটাই ছিল তার ক্রাইমের সবচেয়ে ডিস্টার্বিং একটি দিক। সে ফটোগুলো নিজের কাছে স্টোর করে রাখতো।
স্মৃতি হিসাবে। সেকেন্ড ভিকটিম মাসামি ইয়োশিজাওয়া। আগস্ট মাসের এই ঘটনাটির পর অক্টোবর মাসেই 7 বছরের একটি শিশু নিখোঁজ হয়। মাসামি ইয়োশিজাওয়া একটার পর একটা শিশু হঠাৎই হারিয়ে যেতে শুরু করে। পেরেন্টসরা প্যানিক করতে শুরু করে। ইভিনিং এর পর বাচ্চাদের বাইরে যেতে দেওয়া হয় না। স্কুল ওয়ার্নিং দিতে শুরু করে এবং মিডিয়া আরো ভয় ছড়াতে থাকে। টোকিও শহর তখন আর সেফ মনে হচ্ছিল না। কিছুদিন পর আবারও একটা ভিকটিম। 1998 ডিসেম্বর। থার্ড ভিকটিম এরিকা নুডা। মাত্র 4 বছর বয়সের এরিকা নুডা একইভাবে নিখোঁজ হয়। কিন্তু এবার ইনভেস্টিগেটররা এমন কিছু এভিডেন্স খুঁজে পায় যেটি তাদেরকে পর্যন্ত মানসিকভাবে নাড়া দিয়ে দেয়। এবার মিয়াজাকি এরিকার কিছু নিজের সাথে বাড়িতে নিয়ে আসে। তার সেই ভয়ঙ্কর বেডরুমে সেই গুলোকে নিয়ে নানা রকম ভাবে প্লেজার নিতে শুরু করে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। পুলিশ রিপোর্ট অনুযায়ী সে ভিকটিমদের ছবি তুলতো আর সংরক্ষণ করত বলে অভিযোগ উঠে আসে এবং তার সাথে হরিফাইক সেক্সুয়াল অবসেশনের প্রমাণ তো পাওয়াই যায়। মিয়াজাকি ঘন্টার পর ঘন্টা নিজের ঘরে একা থাকতো। নানা রকমের ভিএজএ স্টেপ, ডিস্টার্বিং ফটোগ্রাফস, হরর মিডিয়া এসবের মধ্যে ডুবে থাকতো। মিয়াজাকির বাস্তবতা আর ফ্যান্টাসির মধ্যে সীমারেখা প্রায় মুছেই গিয়েছিল। সবচেয়ে শকিং বিষয়টি ছিল তার পরিবার একই বাড়িতে থাকলে কেউ কোনোদিনও পুরো সত্যটা বুঝতেই পারেনি। কারণ তোসুতোমু মিয়াজাকি নিজের ঘরের মধ্যে নিজেকে আইসোলেট করে রাখতো। তার রুম সবসময় প্রায় বন্ধই থাকতো। সে রাতের পর রাত জেগে থাকতো, ফ্যামিলির সঙ্গে খুবই কম কথা বলতো। তবে রিপোর্টস অনুযায়ী তার ফ্যামিলি বুঝতে পেরেছিল মিয়াজাকি সোশ্যালি অ্যাবনর্মাল হয়ে উঠেছে, কিন্তু তারা কল্পনাও করতে পারেনি ঘরের দরজার ওপাশে এত ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে। ফোর্থ ভিকটিম আয়াকো নোমোতো। জাপান তখন অলরেডি ভয়ের মধ্যে ডুবে আছে, আর ঠিক সেই সময় নিখোঁজ হয়ে যায় 5 বছরের আয়াকো নোমোতো। একটা সাধারণ দিনের মতোই সবকিছু শুরু হয়েছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আয়াকো যেন পৃথিবী থেকেই হারিয়ে যায়। ইনভেস্টিগেটরদের মতে আয়াকোর ওপর ভয়ঙ্কর ভাবে চালানো হয়, এরপর তাকে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। কিন্তু এই ক্রাইমে সবচেয়ে হরিফাইং অংশটা ছিল এরপর, যেটি পুরো জাপানকে আতঙ্কে স্তব্ধ করে দেয়। কয়েক সপ্তাহ পর আয়াকোর বাড়িতে একটি রহস্যময় প্যাকেজ পৌঁছায় এবং তার ভেতরে ছিল পোড়া হাড়ের ফ্র্যাগমেন্টস, অ্যাশেস এবং একটি চিলিং লেটার। লেটারে এমন কিছু লেখা ছিল যেটি দেখে ইনভেস্টিগেটররাও শক হয়ে যায়। সেই মেসেজের প্রতিটা লাইনে যেন ফুটে উঠেছিল এক অমানবিক ঠান্ডা নিষ্ঠুরতা। মেসেজে লেখা ছিল আয়াকো শ্রিমিটেড বোনস ইনভেস্টিগেট প্রুভ। যেন কিলার পরিবারটিকে সাইকোলজিক্যাল টর্চার দিচ্ছিল। আর এই ঘটনা ন্যাশনাল মিডিয়াতে একটা ভয়ঙ্করভাবে এক্সপ্লোশন তৈরি করে। এখন পুরো জাপান বুঝে গেছে তারা একজন অর্ডিনারি ক্রিমিনালের মুখোমুখি না, বরং তারা এমন একজন মানুষের সামনে দাঁড়িয়ে আছে যার মাইন্ড কমপ্লিটলি ডিট্যাচড ফ্রম হিউম্যানিটি। নিউজ চ্যানেল ননস্টপ কভারেজ শুরু করে, পেরেন্টসরা প্যানিকে ডুবে যায়, আর পুলিশ ডেসপারেট হয়ে ওঠে এই কিলারকে খুঁজে বার করার জন্য। পরে ইনভেস্টিগেটররা বুঝতে পারে মিয়াজাকির ক্রাইম শুধু মার্ডার ছিল না, এর মধ্যে ছিল সাইকোলজিক্যাল অবসেশন, অর্থাৎ এক বিকৃত মানসিক আসক্তি, আনকন্ট্রোল ফ্যান্টাসি, সেক্সুয়াল ভায়োলেন্স অ্যান্ড ইমোশনাল ক্রুয়েলিটি। এমনকি সে ভিকটিমসের পরিবারদের পর্যন্ত মেন্টালি টর্চার করতে চেয়েছিল। জাপানের মানুষ বিশ্বাসই করতে পারছিল না একটা মানুষ এতটা ভয়ঙ্কর, এতটা বিকৃত কিভাবে হতে পারে। কিছু তদন্ত রিপোর্টসে উল্লেখ পাওয়া যায় তোসুতোমু মিয়াজাকি শুধু ভিকটিমদের শরীরের কিছু অংশ সংরক্ষণ করত এবং সেটিতেও সে শান্তি পেত না। মিয়াজাকির ওপর ক্যানিবালিজমের অভিযোগ উঠে আসে, অর্থাৎ তার বিরুদ্ধে মানুষের দেহের অংশ খাওয়ার অভিযোগও উঠে আসে। 1989 জাপান তখন পুরো আতঙ্কে ডুবে গেছে। নিউজ পেপার ননস্টপ কভারেজ শুরু করে, সবাই জানতে চাইছিল কে এই মনস্টার। জাপানের পুলিশরা ম্যাসিভ ম্যানহান্ট শুরু করে, কিন্তু তখনও কিলার শহরের মধ্যেই ঘুরে বেড়াচ্ছিল। 4টে শিশুর ভয়ঙ্কর হত্যা, মিডিয়া ফ্রেঞ্জি, পেরেন্টসদের প্যানিক, আর পুলিশ ডেসপারেট হয়ে খুঁজছিল একটা ইনভিজিবল প্রিডেটরকে। 1989 জুলাই মাস। একদিন সন্ধ্যায় তোসুতোমু মিয়াজাকি আবারও একটি ছোট্ট মেয়ের কাছে গিয়ে দাঁড়ায়। সে পুরনো একই প্যাটার্ন ফলো করছিল, ফ্রেন্ডলি আচরণ, শান্ত গলা, চকলেট, তারপরে গাড়িতে তোলার চেষ্টা। মেয়েটির বাবা দূর থেকেই মিয়াজাকির আচরণ নোটিস করেন, আর তখনই মেয়েটির বাবা বুঝতে পেরেছিলেন কিছু একটা ভুল হচ্ছে। যখন মিয়াজাকি শিশুটিকে গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই সেই মেয়েটির বাবা দৌড়ে আসে। হঠাৎই এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। মিয়াজাকি প্যানিক করে, সে দ্রুত গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটির বাবা এতটাই সাহসী ছিলেন যে মিয়াজাকিকে ধাওয়া দেন এবং এই মুখোমুখি পরিস্থিতির সময় মিয়াজাকি স্পষ্টভাবেই নার্ভাস হয়ে পড়ে এবং তার শান্ত স্বাভাবিক মুখোশ ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। আর এই ঘটনায়
পুলিশ ইনভেস্টিগেশনের একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ভিকটিমের বাবার ডেসক্রিপশন থেকে পুলিশরা দ্রুত সাসপেক্ট আইডেন্টিফাই করতে শুরু করে। পুলিশ যখন মিয়াজাকির রুম সার্চ করে তখন তারা লিটারালি স্টান্ড হয়ে যায়। ঘরের চারিদিকে হাজার হাজার ভিএচএস টেপ, ভায়োলেন্ট পর্নোগ্রাফি, অ্যানিমি রেকর্ডিংস, মাঙ্গা এবং ডিস্টার্বিং ফটোগ্রাফস। সিআরটি টেলিভিশন তখনও চলছিল। হাজার হাজার ক্যাসেটের স্তূপ জমেছিল দেওয়ালের পাশে। একের পর এক ক্যাসেট ঘরের চারিদিকে সাজানো ছিল। রিপোর্ট অনুযায়ী মিয়াজাকির কালেকশনে প্রায় 6000 ভিডিও টেপ ছিল এবং তার মধ্যে বেশিরভাগই ছিল পর্নোগ্রাফি এবং অ্যানিমি। কিন্তু সবচেয়ে হরিফাইং বিষয়গুলি তখনও সামনে আসেনি। ইনভেস্টিগেটররা পরে রিকভার করে ভিকটিমস রিলেটেড এভিডেন্স, বোনস অ্যান্ড রিমেইনস, ফটোগ্রাফ, অর্থাৎ যেসব শিশুরা নিখোঁজ হয়েছিল তাদের হাড় এবং দেহাবশেষ এবং ভয়ঙ্কর ও বিকৃত ব্যক্তিগত সংগ্রহ। এবং এই ডিসকভারিজ পুরো ইনভেস্টিগেশনকে একটা ন্যাশনাল হররে পরিণত করে। রিপোর্টস অনুযায়ী অ্যারেস্টের সময় মিয়াজাকি খুবই শান্ত ছিল, আর এটাই ইনভেস্টিগেটরদের আরও ডিস্টার্ব করে। অ্যারেস্টের খবর ছড়িয়ে পড়তেই পুরো জাপান শকে ডুবে যায়। টিভি চ্যানেল ননস্টপ কভারেজ করতে শুরু করে। সব জায়গায় একটাই নাম, দি ওটাকু মার্ডারার। মিয়াজাকি রুমের ভিএচএস কালেকশনগুলো রিপিটেডলি ব্রডকাস্ট হতে শুরু করে। তোসুতোমু মিয়াজাকি অ্যারেস্ট হওয়ার পর পুরো জাপানে একটাই প্রশ্ন উঠেছিল, কেন, কিসের জন্য, কিভাবে একটা মানুষ এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কিভাবে সে ফুলের মতো এত ছোট ছোট ইনোসেন্ট শিশুদের টার্গেট করতে পারে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, মিয়াজাকি কি মেন্টালি আনস্টেবল ছিল নাকি সম্পূর্ণ সচেতন একজন মনস্টার। 1990 কোর্ট ট্রায়াল শুরু হতেই মিডিয়া আরো ফ্রেন্জি হয়ে যায়। প্রতিদিন কোর্টরুমের বাইরে রিপোর্টার্স, ক্যামেরা ক্রিউস, অ্যাংরি সিটিজেন্স সবাই জড়ো হতে শুরু করে। সবাই দেখতে চাইছিল সেই মানুষটাকে যে পুরো জাপানকে টেরোরাইজ করেছিল। কিন্তু কোর্টরুমে মিয়াজাকিকে দেখে মানুষ আরো ডিস্টার্ব হতো, কারণ বেশিরভাগ সময় সে ইমোশনাল লেস থাকতো, নিচের দিকে তাকিয়ে একদম শান্তভাবে বসে থাকতো, অদ্ভুতভাবে শান্ত আচরণ করত, যেন সে বুঝতেই পারছে না তার ক্রাইম পুরো দেশকে কতটা ভেঙে ফেলেছে। ট্রায়াল চলাকালীন আরো একটি শকিং মুহূর্ত সামনে আসে, যখন মিয়াজাকি দাবি করে ক্রাইমসগুলো সে একা করেনি, বরং তার দাবি ছিল তার ভেতরে বাস করত এক অদ্ভুত অন্ধকার সত্তা, দি র্যাটম্যান, যে তাকে দিয়ে সব ক্রাইমগুলো করিয়েছে। সে বলেছিল রাতের অন্ধকারে সেই র্যাটম্যান নাকি তাকে কন্ট্রোল করত, ফিসফিস করে তাকে নির্দেশ দিত, আর ধীরে ধীরে তাকে ঠেলে নিয়ে যেত আরো এক ভয়ঙ্কর অপরাধের দিকে। আর মিয়াজাকির এই স্টেটমেন্ট পুরো কোর্টরুমকে স্তব্ধ করে দেয়। কোর্টরুমের অনেকেই পরে বলেছিলেন সেই মুহূর্তে মিয়াজাকির চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন মিয়াজাকি সত্যিই নিজের ভেতরে অন্য কিছু অস্তিত্ব বিশ্বাস করে। কিছু ডক্টরসরা বিলিভ করেছিলেন সে মেন্টালি আনস্টেবল, কিন্তু জাপানের লোকজন তখন বলতো সে পারফেক্টলি অ্যাওয়ার ছিল যে সে কি করছে। মিডিয়া এখন মিয়াজাকিকে শুধু একটা কিলার হিসাবে দেখাচ্ছিল না, বরং তাকে ওটাকু কালচার, ভায়োলেন্ট মিডিয়া, অ্যানিমি অবসেশনের সিম্বল বানিয়ে ফেলেছিল। এবং এর ফলে ওটাকু শব্দটা ইনসাল্ট হয়ে যায়। জাপানের পপ কালচার নিয়ে ন্যাশনাল ডাউট শুরু হয়। 1997 বহু বছর ট্রায়ালের পর অবশেষে কোর্ট তার রায় ঘোষণা করে, ডেথ পেনাল্টি। কোর্ট বলেছিলেন ক্রাইমস অত্যন্ত ব্রুটাল ছিল, ভিকটিমসরা ছিল ছোট ছোট শিশু, সাইকোলজিক্যাল ক্রুয়েলিটি এক্সট্রিম লেভেলের, এবং মিয়াজাকি এতে লিগালি রেসপন্সিবল। ডেথ সেন্টেন্সের পর মিয়াজাকি বহু বছর প্রিজনে কাটায়। এরপর সময় আসে 2008। 19 বছর প্রিজনে থাকার পর তোসুতোমু মিয়াজাকিকে এক্সিকিউশন করা হয়। এক্সিকিউশন মেথড হয় হ্যাঙ্গিং, এবং তার মৃত্যুর মধ্যে দিয়েই শেষ হয় এই অফিসিয়ালি ভয়ঙ্কর কেসটি। তোসুতোমু মিয়াজাকির এক্সিকিউশনের মাধ্যমে কেসটা ফাইনালি শেষ হলেও তার রেখে যাওয়া আতঙ্ক জাপানের সমাজে আজও বেঁচে আছে। কারণ এই ক্রাইমটি শুধু 4টি পরিবারকে ধ্বংস করেনি, এগুলো বদলে দিয়েছিল পুরো দেশের কালচার। ধীরে ধীরে পাবলিকদের মনে একটা ধারণা তৈরি হয় ওটাকু কালচার সত্যিই খুব ডেঞ্জারাস। ওটাকু শব্দটা আগে শুধু অ্যানিমি বা মাঙ্গাতে অবসেসড মানুষদের বোঝানো হতো, কিন্তু মিয়াজাকির কেসের পর এই শব্দটা জাপানে ভয়ের প্রতীকে পরিণত হয়। অনেক সাধারণ মানুষরা ভাবতে শুরু করে অ্যানিমি ফ্যান্সরা সোশ্যালি আনস্টেবল আর ইন্ট্রোভার্টেড মানুষই খুবই ডেঞ্জারাস। হরর মিডিয়া মানুষকে ভায়োলেন্ট বানায়, কিন্তু পরে বহু ক্রিমিনোলজিস্ট এবং রিসার্চাররা বলে অ্যানিমি বা হরর ফিল্মস একজন মানুষকে কিলার বানায় না, বরং মিয়াজাকির মধ্যে আগে থেকেই ছিল সিভিয়ার সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স, sexual violence tendencies and very disturbing dark fantasies। তবু তোসুতোমু মিয়াজাকির নামটা জাপানের সবচেয়ে ডার্কেস্ট নাইটমেয়ারের মধ্যে একটি, কারণ মানুষরা বুঝে গিয়েছিল সব মনস্টার দেখতে ভয়ঙ্কর নয়, কিছু মনস্টার দেখতে একদমই কমপ্লিট অর্ডিনারি হয়, কোয়াইট, লনলি অ্যান্ড ইনভিজিবল। আর হয়তো এই কারণেই তোসুতোমু মিয়াজাকি দি ওটাকু মার্ডারার কেসটা এতটাই টেরিফাইং। আর এই ছিল
আজকের একটি ভয়ঙ্কর সিরিয়াল কিলারের ঘটনা। এতক্ষণ ধরে ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি আরো ডার্ক ক্রাইম স্টোরি অথবা কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনাদের জীবনে যদি কখনো কোনো ভৌতিক ঘটনা বা আপনাদের আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব কারোর কাছ থেকে কখনো কোনো সত্যি ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনারা আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন তত বেশি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তাই আর বেশি দেরি না করে এখনই ঘটনা লিখে পাঠান। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।